ঠিক আছে, কাছে যা আছে সেগুলো পড়েছো তো? প্রত্যেকে নিশ্চয়ই কিছু না কিছু বই কিনেছো, বই তো আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা আমরা লাস্টে কিছু পড়া দিয়েছিলাম তো, কি পড়া দিয়েছিলাম? লাস্টে পড়েছিল সংস্কার আর হচ্ছে মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ মানে বিদ্রোহ গুলো। আচ্ছা, বিদ্রোহ গুলো আর সংস্কার গুলো নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা আমরা লাস্টের দিকে আলোচনা করবো, এখন একটু পড়িয়ে নিই। ঠিক আছে, আমাদের ইউরোপের ইতিহাসে যে প্রথম পাঠটা আছে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। সোজা কথায় আমরা জানি যে ফরাসি বিপ্লব হয় 1789 সালে, এবং তখন রাজত্ব করত বুর্বো বংশ, এবং শাসক ছিলেন আমরা জানি ষোড়শ লুই। এর আগে দুজন শাসকের কথা আমরা একটা করে পয়েন্ট দিয়ে মনে রাখবো। একটা হচ্ছে চতুর্দশ লুই, তিনি নিজেকে বলেছিলেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। আর একজন হচ্ছে পঞ্চদশ লুই, আমরা জানি যে তিনি বলেছিলেন আমার পরেই আসবে প্লাবন। আর চতুর্দশ লুইয়ের সময় আমরা জানি যে ভারতে যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, সেটা কিন্তু এই চতুর্দশ লুইয়ের সময় কিন্তু গড়ে উঠেছিল। এখন এই যে 1789 সালে আমরা জানি যে ফরাসি বিপ্লব হয়, বিশ্বের প্রথম স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে জয়, সেই বিদ্রোহে বা সেই বিপ্লবের কারণ আমরা জানি বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব, তিনটের মধ্যে পার্থক্য আছে। তার মধ্যে বিপ্লব কথাটার মানে হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ বা মৌলিক পরিবর্তন। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে সেটাই হয়েছিল বলে এটার সাথে আমরা বিপ্লব কথাটা জুড়ি। তবে এই বিপ্লবের পেছনে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এই কারণগুলোকে আমাদের একটু অল্প অল্প আলোচনা করতে হবে, কারণ এর মধ্যে থেকেও প্রশ্নগুলো থাকে। প্রথমে যদি আমরা সামাজিক কারণ দেখি, তাহলে দেখবো প্রাক বিপ্লব যুগে সমাজ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী বা যাদেরকে আমরা যাজক বলি, দ্বিতীয় শ্রেণী তাদেরকে আমরা অভিজাত বলি, আর তৃতীয় শ্রেণী তাদেরকে আমরা বুর্জোয়া বলি। প্রথম শ্রেণী যে যাজক, এটা আবার দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে উচ্চ যাজক আর একটা হচ্ছে নিম্ন যাজক। বলা হয় এই যাজকদের অধীনে ফ্রান্সের যে মোট জমি তার প্রায় 1/5 অংশ ছিল, কিন্তু এই জমির জন্য এরা কোনো ট্যাক্স বা কর দিত না। এরা ওই কন্ট্রাক্ট অফ পেইসি বলে এক ধরনের স্বেচ্ছা কর রাজাকে দিত, উল্টে বিভিন্ন ধরনের কর এরা বিভিন্নভাবে আদায় করত। এবং যারা নিম্ন যাজকরা ছিল তারা আবার এদের ঘৃণা করত, কারণ তারা হচ্ছে নিষ্ঠার সাথে জীবনযাপন করত, এবং তারা বলতে পারো যে তাই উচ্চ যাজকদের কাছে এরা ছিল ঘৃণার পাত্র। এবার আমরা আসবো অভিজাত, দ্বিতীয় শ্রেণী। অভিজাতদের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পোশাকি অভিজাত আর একটা হচ্ছে দরবারি অভিজাত। দরবারি অভিজাত কারা? যারা জন্মসূত্রে অভিজাত। পোশাকি অভিজাত কারা? না, যাদেরকে অর্থের বিনিময়ে অভিজাতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এই দ্বিতীয় শ্রেণী বা অভিজাতরা, এদের অধীনেও ছিল প্রায় 1/3 অংশ জমি, এর জন্য কিন্তু এরা কোনো কর দিত না। এরা নিজেদেরকে ফ্রান্সিস বিজেতাদের বংশধর বলে মনে করত, ফলে এরা বাকি সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে নিজেদেরকে সমান বলে মনে করতো না, অর্থাৎ এরা উচ্চ দাবি করত। ফলে কি হতো, এরাও কিন্তু কোনো কর দিত না, উল্টে একটা আমরা কর পাই সাম্প্রাত বা সামন্ত কর, তারা আদায় করত। শুধু তাই নয়, রাজার ডান বা বাম হাত এরাই ছিল, সরকারি উচ্চ পদগুলো এদের অধীনেই ছিল, বিচার বিভাগীয় পদগুলো কিন্তু এদের কাছেই ছিল। একটা মন্তব্য করা হয় যে সমাজের সমস্ত অংশ এই অভিজাতদের কিন্তু ঘৃণা করত, মানে বুর্জোয়াদের সমস্ত শাখাই এই অভিজাতদের কিন্তু ঘৃণা করত। শুধু তাই নয়, এই অভিজাতদের দ্বারাই কিন্তু ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। কিভাবে? না, আর্থিক সংকটের সমস্যার সমাধান করতে গিয়ে যখন অভিজাতদের উপর অর্থ চাপানোর বা কর প্রদানের যে বিষয়টা, যেটা তারা দিত না, সেটা চাপানোর যখন চেষ্টা করেছিলেন ষোড়শ লুই, তখন এই অভিজাতরাই রাজাকে বাধ্য করেছিল যে জাতীয় সভার অধিবেশন ডাকতে, যেটা কিনা 1614 সালের পর থেকে দীর্ঘদিন বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে তারা ভেবেছিল যে তখনকার দিনে ফ্রান্সের যে কক্ষ পিছু যে ভোটের সিস্টেম, সেটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি আমরা জানি সেই অধিবেশন ডাকতে গেলেই সেখান থেকে কিন্তু ওই তৃতীয় শ্রেণীর তাদের দাবি মাথাপিছু ভোট, সেটা আমরা পরে আসছি। তো এটা গেল অভিজাত। এবার আমরা তৃতীয় শ্রেণী বুর্জোয়া। বুর্জোয়াদের আবার তিনটে ভাগ, উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া আর নিম্ন বুর্জোয়া।
বা পাতি বুর্জোয়া। উচ্চ বুর্জোয়া যারা জেনারেলি শিল্পপতি, ব্যাংক মালিকদের বলা হচ্ছে। মধ্য বুর্জোয়া যারা ওই শিক্ষক, আইনজীবী বা চাকরিজীবী, ডাক্তার ইত্যাদি। আর তৃতীয় শ্রেণীতে আছে সাধারণ খেটে খাওয়া শহরের সাকুলের এই শ্রেণীগুলো। এখন এই যে বললাম, যারা উচ্চ বুর্জোয়া মূলত তাদের হাতেই কিন্তু এই শ্রেণীর মূল যে নিয়ন্ত্রণটা ছিল। তারা মনে করতো যে তারা কেন বাকিদের মতো ক্ষমতা বা অধিকার পাবে না। ফলে বলতে পারো যে নিজেদের যে দাবি দাওয়া গুলো পূরণ বা তাদের খারাপ অবস্থা, বিষয়টা তা না, খানিকটা ওই অহমিকা, যেটা নেপোলিয়ন পরবর্তী করে বলেছিলেন যে ফরাসি বিপ্লবের পেছনে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অসাম্যের কথা যেগুলো বলা হয়েছে তার থেকেও বেশি ছিল অহমিকা। অর্থাৎ এই যে উচ্চ বুর্জোয়া শ্রেণী, তারা সমান অধিকার বা সমান যে মর্যাদা বা তাদের হাতে ক্ষমতা থাকা উচিত, এইখান থেকে কিন্তু তিনি বিপ্লবের কথা বলেছেন। এবারে আমরা আসবো যে অর্থনীতির কথা। আমরা জানি যে অ্যাডাম স্মিথের একটা বক্তব্য, সেটা তিনি বলেছিলেন ফ্রান্স ছিল ভুল অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর। অর্থাৎ অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। তার কারণ কতগুলো। এক, এই যে দুটো শ্রেণী, তারা একটা বড় অংশ জমি ভোগ করল, তার জন্য কোনো কর দিত না। তাহলে বাকি করের বোঝা বইতে হতো তৃতীয় সম্প্রদায়, মূলত কৃষকদের। তাদের মধ্যে কি ছিল না, ওই ভাগ চাষি, বর্গা চাষি, সার বা ভূমিদার, যেটাকে মেটায়ার, রেস্টিয়ার এবং এইভাবেই বলে ওদের ভাষাতে বলা হতো। কিন্তু এদেরকে কি হতো, বিভিন্ন কর দিতে হতো। করগুলো আবার দুভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। এবং ডিরেক্ট ট্যাক্সের মধ্যে মোটামুটি তিনটে মনে রাখতে হবে, টেইলি, ক্যাপিটেশন আর ভিনটিএমএ। বাকিগুলো তোমার ওই গ্যাবেলা, লবণ কর, টাইপ বা ধর্ম কর, কর্মী বেগার খাটা, তেরাজ পদঘাট কর, লদে ভম, ওটা হচ্ছে জমি হস্তান্তর জনিত কর, সামপ্রাতে সামন্ত কর, এগুলো আমরা বলেছি। অর্থাৎ এই যে করের যে বোঝা, এই পুরোটাই বইতে হতো তৃতীয় সম্প্রদায়ের, মূলত ওই যে খেটে খাওয়া মানুষগুলো। ফলে জিনিসপত্রের দাম বাড়িয়েছিল, তাদের মজুরি বাড়েনি। সব মিলিয়ে রাজ পরিবারের অমিতব্যয়তা, সব মিলিয়ে প্রত্যেকেরই মোটামুটি বক্তব্য ছিল একটা জায়গাতেই। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। এবার স্যার শোনা যাচ্ছে না, ভীষণ ডিস্টার্ব করছে, মানে এবারে ঝাপসা হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছিল। এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ এখন স্যার। তো পাচ্ছি স্যার। এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে এই যে তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া, যাদেরকে সরোসলি বিভিন্ন সময় নিয়োগ করেছিলেন, তাদের প্রত্যেকে কিন্তু একটা বক্তব্যই ছিল যে রাজ পরিবারের অমিত ব্যয়তা সেটা কমাতে হবে। আর এই যে সুবিধাভোগী সম্প্রদায়, অর্থাৎ যাজক অভিজাত, তাদের উপর কিন্তু কর আরোপ করতে হবে। ফলে বুঝতেই পারছো যে তারা যেহেতু নিজেদেরকে এদের থেকে আলাদা মনে করতো এবং কর প্রদান করলে তাদের সম্মান বিনষ্ট হবে, ফলে এরকম একটা জায়গাতে কি করা হয় না, এই যে অর্থমন্ত্রীদেরকে, তাদেরকে পদচ্যুত করতে তারা বাধ্য করে সরকারকে, এবং জাতীয় সভার অধিবেশন ডাকতে বলে। ফলে যে জাতীয় সভার অধিবেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে রাজার সাথে প্রজাদের যে যোগাযোগ সেটাও বন্ধ হয়ে গেছিল। রাজারা নিজেদেরকে দৈব শক্তি বা ঈশ্বরের অংশ বলে মনে করত। ফলে তারা মনে করতো যে তারা তাদের কাজের জন্য তারা জনগণের সঙ্গে কোনো জবাবদিহি করবে না। এই কারণে কি হয় যে সুষ্ঠু শাসন ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেটা নষ্ট হয়ে গেছিল। উল্টে স্বৈরাচারী ছিল, ঠিক আছে, তখনকার দিনে ইউরোপে অনেক দেশেই স্বৈরাচারী শাসন ছিল, কিন্তু সে সমস্ত জায়গাতে স্বৈরাচারের পাশাপাশি কিছু সংস্কারমূলক কাজও কিন্তু করা হতো, কিন্তু এখানে কিন্তু একেবারেই করা হয়নি। উল্টে যেটা হয় যে কতগুলো জিনিস সেখানে আহ গ্রহণ করা হয়েছিল, যার ফলে সমস্যাটা আরো বাড়ে। যেমন ধরো ইন্টেন্ডেন্ট। ইন্টেন্ডেন্ট বলে এক ধরনের কি ছিল না, রাজস্ব আদায়কারী কর্মচারী ছিল, যাদেরকে বলা হতো অর্থলোলুপ নেকড়ের মতো। মানে তারা যে টাকা আদায় করতো বলপূর্বক, তার বেশিরভাগটাই আত্মসাৎ করে নিত। তারপর কি ছিল না, লেত্রো দা ক্যাসে, এক ধরনের রাজকীয় পরোয়ানা, যার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। আবার লেত্রো দা গ্রাস, কাউকে যদি শাস্তিও দেওয়া হতো, রাজা তার ক্ষমতা বলে
তাকে কি করতো না, তাকে সেখান থেকে তাকে ছাড়িয়ে নিতে পারতো। উল্টে বৈদেশিক নীতি গন্ডগোল ছিল, শতবর্ষব্যাপী যুদ্ধ বা অস্ট্রিয়ার উত্তরাধিকার লড়াইয়ে তারা অংশগ্রহণ করে একদিকে যেমন নিজেদের আর্থিক ক্ষতি করেছিল, তেমনি ফ্রান্সের বাইরে তাদের যে বিস্তারের সম্ভাবনা সেটাকেও তারা নষ্ট করেছিল। এখন এসবের মধ্যে পড়ে তাহলে কি রাজা তিনি পারতেন এই বিপ্লবটাকে আটকাতে? তিনি কি পারতেন যে অভিজাত এবং যাজক সম্প্রদায়ের উপর তাদের যে অতিরিক্ত সুযোগ সুবিধা সেগুলোকে বন্ধ করে? আসলে ওটা যেমন শুধুমাত্র ওটা করলে বিপ্লব আটকানো যেত না, কারণ এখানে রাজারও দায়িত্ব ছিল যথেষ্ট। সব মিলিয়ে দেখবো আমরা যে এই বিপ্লবের পেছনে আর একটা ভূমিকা আমরা পাবো, সেটা হচ্ছে দার্শনিকদের ভূমিকা। তবে দার্শনিকদের ভূমিকা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। বেশিরভাগ ঐতিহাসিকরা বলছেন বা অনেক ঐতিহাসিকরা বলছেন যে দার্শনিকরা তাদের যে প্রভাব সেটা কিন্তু নগণ্য বলা যেতে পারে, কারণ তারা সংস্কারের কথা বলেছিলেন, তারা বিপ্লবের কথা বলেননি। তারা প্রচলিত ব্যবস্থাকে ভেঙে ফেলার কথাও কিন্তু বলেনি। কিন্তু আবার কেউ কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে না, এটা ঠিক না, কারণ সমাজ ব্যবস্থায় গুলো থাকে সেগুলোকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া না হয়, তাহলে মানুষের মনে যে ক্ষোভটার সৃষ্টি হয় সেই ক্ষোভটার জায়গাটা কিন্তু আসে না। কারণ অনেকে বলছে যে এই যে যারা দার্শনিকদের কথা আমরা পাই, যেমন ধরো রুশো, হ্যাঁ, তারপরে ধরো মন্টেস্কু, তারপরে ধরো ভলতেয়ার, বলছি যে রুশো প্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন, মন্টেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, ভলতেয়ার আবার এরকম কোনো মানে কি বলবো সার্বিক গুণের অধিকারী ছিলেন না। ফলে তাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো দার্শনিক, তারা প্রত্যেকেই স্বকীয়, তাদের মধ্যে মতপার্থক্য থাকবেই, এটা স্বাভাবিক। যাই হোক, রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের সমুদ্রে ঝড় পাখি। তার লেখা বই আমরা জানি দুটো, একটা হচ্ছে অরিজিন অফ ইনইকুয়ালিটি আর একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। আরো দুটো বই, একটা হচ্ছে হেলোইচ আর একটা হচ্ছে এমিল বলে। এর মধ্যে অরিজিন অফ ইনইকুয়ালিটি তিনি বলছেন যে মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু এই সমাজ, স্বার্থপর সমাজ তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে, ফলে সেটা তিনি বলছেন। সোশ্যাল কন্ট্রাক্টে তিনি বলছেন যে মানুষ চুক্তির মধ্য দিয়ে রাজাকে বসিয়েছে, তার রাজার দায়িত্ব বা কর্তব্য হচ্ছে মানুষের চাহিদা পূরণ করা, আর যদি সেটা না করে তার নিজে থেকে সরে যাওয়া, আর তিনি যদি নিজে থেকে না সরেন তাহলে জনগণের উচিত আন্দোলন করে তাকে সরিয়ে দেওয়া। এরপরে আমরা জানি মন্টেস্কু, তার বিখ্যাত গ্রন্থ 1748 সালে প্রকাশিত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে স্পিরিট অফ লজ। ঠিক আছে, আমরা জানি একটা প্রশ্ন খুব পরীক্ষায় পড়ে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? তার মানে সরকারের যে তিনটে বিভাগ আছে, শাসন, আইন ও বিচার, সেটাকে প্রথম আলাদা করার কথা কে বলেন? এই মন্টেস্কু বলেছিলেন তার এই গ্রন্থে। এছাড়া তার আরেকটা গ্রন্থ ছিল পার্সিয়ান লেটার্স বা পারস্যের পত্রাবলী, সেটাও তার গ্রন্থ। আর ছিল ভলতেয়ার, তিনি তার গ্রন্থে যে যাজক বা চার্চের যে দুর্নীতিগুলো সেগুলোকে তিনি তুলে ধরেন। তার দুটো বই ছিল কাদির এবং লেতর দা ফিলোজফি। মনে রাখবে যে বাস্তিল দুর্গের কথা আমরা বলবো, সেখানে কিন্তু ভলতেয়ারকে রাজনৈতিক বন্দী হিসাবে সেখানে কিন্তু আটকে রাখা হয়, যেটা নিয়ে প্রশ্ন পড়ে কোন দার্শনিককে বাস্তিল দুর্গে আটকে রাখা হয়েছিল। যাই হোক, আমরা এবার যেখান থেকে বিদ্রোহের পথে যাব সেটা হচ্ছে যে এই যখন রাজা রাজকোষ প্রায় শূন্য, খানিকটা কোন রকম উপায়ন্তর না দেখে তিনি যখন এই অভিজাতদের কাছে তাদের উপর কর আরোপের যে বিষয়টা বা কর প্রদানের বিষয়টা তুলে ধরেন, তখনই তারা কি করে না, তারা জাতীয় সভার অধিবেশন ডাকতে বলে। এবং দীর্ঘ 175 বছর পর 1789 সালে 5ই মে যখন এই জাতীয় সভার অধিবেশন ডাকা হয়, সঙ্গে সঙ্গে আমরা জানি যে তৃতীয় সম্প্রদায় কক্ষ পিছু ভোটের পরিবর্তে মাথা পিছু ভোটের দাবি জানায়। আমরা জানি টোটাল ছিল 1214 জন, তার মধ্যে 308, 285 আর 621 এই ছিল ইকুয়েশন। ফলে অবভিয়াসলি কি হয়, এদের সংখ্যা বেশি থাকলেও এই যে দুজন করলে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ফলে এটা ছিল কক্ষ পিছু ভোট, এখানে একটা এখানে একটা এখানে একটা, ফলে দুটো ভোট সবসময় এক হয়ে যেত। ফলে এরা তখন কি বললো যে মাথা পিছু করা হলো, তখন থেকে বিতর্ক শুরু হলো। এবং আমরা জানি 1789 সালে 17ই জুন তৃতীয় সম্প্রদায় নিজেদেরকে কিন্তু জাতীয় সভা বলে ঘোষণা করলো। এই কি গুম গুম আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, গুম গুম করে একটা আওয়াজ হচ্ছে না? এখন হচ্ছে না। এই শুনতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার, আমি তো পাচ্ছি। পাচ্ছি। 15ই জুন তারা নিজেদেরকে কি বলে না নিজেদের জাতীয় সভা বলে ঘোষণা করে, এবং 20শে জুন তারা দেখে যে অধিবেশন কক্ষ বন্ধ, এবং এই অধিবেশন কক্ষ বন্ধ দেখে পার্শ্ববর্তী রাজকীয় টেনিস কোর্টের মাঠে তারা এই মর্মে শপথ গ্রহণ করে যে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ ফ্রান্সের জন্য তারা একটা সংবিধান তৈরি করতে না পারছে ততদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শেষ পর্যন্ত রাজা কি করে না 27শে জুন তাদের ভোটের অধিকার মেনে নেয়। এটাকে আমরা বুর্জোয়া বিপ্লব বলি। যে এই জাতীয় সভা আহ্বানের সাফল্যে উৎসাহিত হয়ে প্যারিসে একটা জনগণের একটা জোয়ার আছে, সেখানে গ্রাম থেকে মানুষ চলে আসে। সেরকম একটা সময় একটা গুজব ছড়ায় যে তাদের সেই জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য রাজা সেনা পাঠাচ্ছে, এবং এতে ক্ষিপ্ত হয়ে জনতা 1789 সালের 14ই জুলাই আমরা জানি বাস্তিল দুর্গের পতন ঘটায়। আমরা জানি ফ্রান্সে এখনো পর্যন্ত এই 14ই জুলাই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। এবং বাস্তিল দুর্গের পতন ছিল বহুমুখী, এবং এর মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবের জয়যাত্রা সেটার কিন্তু সূচনা হয়। জুলাইয়ের পর 4 আগস্ট আমরা জানি সামন্ততন্ত্র, যেটাকে সমস্ত অধিকার সেটাকে বিলোপ করে দেওয়া হয়। এরপরে 26শে আগস্ট আমরা জানি ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র বলা হয়, যে মানুষ স্বাধীন জন্মায়, সম্পত্তির অধিকার, পবিত্র অধিকার, যোগ্যতার ভিত্তিতে কাজ ইত্যাদি বিষয়। এটাকে আবার 1791 যেটা ফ্রান্সের প্রথম সংবিধান তার মুখবন্ধ হিসাবে উল্লেখ করা হয়। 1789 সালে আমরা জানি একটা ধর্মযাজকদের সংবিধান হয়, যেটাকে আমরা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বলি। সেখানে কি হয়, ফ্রান্সের চার্চকে জাতীয় চার্চে পরিণত করা হয়, এবং বলা হয় যে যাজকরা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হবে, পোপ রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হবে, পোপ শুধু তাদেরকে নিয়োগ করবে, এবং তারা রাষ্ট্র কর্তৃকই তারা বেতন পাবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ফ্রান্সের চার্চকে জাতীয় চার্চে পরিণত করা হয়। রাজাকে কি বলা হয় না, তার এমনি অধিকার চলে যায়, তাকে নিয়মতান্ত্রিক শাসকে পরিণত করা হয়, তবে তাকে একটা বিশেষ অধিকার দেওয়া হয় যেটাকে আমরা বলি সাসপেন্সিভ ভেটো। আমরা জানি এটার দ্বারা তিনি অনির্দিষ্টকালের জন্য কোনো বিষয়কে তার ক্ষমতার দ্বারা তিনি সেটাকে মুলতবি করে দিতে পারতেন। এবং একসঙ্গে আমরা এটাও জানি যে চার্চের যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে তার আনুমানিক বাজার মূল্যের ভিত্তিতে অ্যাসাইনেট নামে একটা কাগজের মুদ্রা প্রচলন করা হয়। মনে রাখবে যে 1797 সালে যখন ডিরেক্টরির শাসন চলছে, তখন এই অ্যাসাইনেট নামক কাগজের মুদ্রাটি বাতিল করে তার জায়গাতে ম্যান্ডেট টেরিটোরিয়াম নামে আরেকটা মুদ্রা নিয়ে আসা হয়, তবে সেটাও কার্যকর হয়নি। ফলে তারপরে শাসকরা ধাতব মুদ্রা চালু করতে কিন্তু বাধ্য হয়েছিল। এইভাবে দেখবো আমরা 1789 পর আমরা 1791 সংবিধানে যাব, অর্থাৎ ফ্রান্সের প্রথম সংবিধান, যেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হয়েছিল, এবং বলা হয় এক কক্ষ বিশিষ্ট হয়, এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর নাম হয়। 2 বছরের জন্য সদস্যরা নির্বাচিত হতো, তবে কেউ পুনর্নির্বাচিত হতে পারত না। ভোটাধিকার ভিত্তিতে সক্রিয় করে দেওয়া হয়, কারণ যারা 3 দিনের বেতন সরকারকে করে হিসেবে তারা সক্রিয় বাসিন্দাদেরকে শুনতে খুব পাচ্ছি না ডিস্টার্ব স্যার, ডিস্টার্ব হচ্ছে করছে, ডিস্টার্ব করছে নিষ্ক্রিয় বলে ঘোষণা। কেটে যাচ্ছে। স্যার। কিছু শোনা যাচ্ছে না স্যার, হ্যাঁ বলো, তোমরা বলো কি বলছো। অফ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে হচ্ছে স্যার, শুনতে পাচ্ছি না স্যার, ডিস্টার্ব করছে ভীষণ।
হুম? এইবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবারে শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে একটা যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে ফ্রান্সের চার্চকে জাতীয় চার্চে পরিণত করা হয়, এইটার উপর সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে দেন রাজা ষোড়শ লুই। স্বাভাবিকভাবে এতে জ্যাকোবিন দলের প্ররোচনায় যখন রাজার প্রাসাদ জনতা আক্রমণ করে, তখন রাজা তার ছেলে এবং মেয়েকে নিয়ে ছেলে এবং স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং অস্ট্রিয়ার কাছে ভেরেন্না বলে একটি গ্রামে তিনি ধরা পড়েন এবং ফিরে আসতে বাধ্য হন। এবং এই যে তারা ফিরে আসতে বাধ্য হয়, তারপর বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলি বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। যেমন সেখানে আমরা ওই পিল্লিগের ঘোষণা, তারপরে হচ্ছে প্যাডুয়ার ঘোষণা, ব্রান্সুইক ঘোষণাপত্র, এগুলো তোমরা সবই জানো, আমি বেশি কিছু বলছি না। অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড ছিলেন, রাশিয়ার ব্রান্সুইক ছিলেন, এবং তারা বিভিন্নভাবে বলতে শুরু করে যে ইউরোপীয় রাজতন্ত্রগুলিকে এই সময় ফ্রান্সের রাজতন্ত্রের পাশে থাকা উচিত এবং সম্মিলিতভাবে আক্রমণ করা উচিত। শুধু তাই নয়, অস্ট্রিয়া প্রাশিয়ার যৌথ সেনাপতি ব্রান্সুইক তিনি ঘোষণাপত্রে বলেন, যদি ফরাসি রাজ পরিবারের কোনো ক্ষতি হয় তাহলে তার চরম মূল্য দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলার পরে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে মানুষের মনে দানা বাঁধে, তাহলে বিদেশি শক্তির সাথে রাজার কি রয়েছে, গোপন আঘাত রয়েছে। ফলে তারা কি করে না, যখন তারা আবার আক্রমণ করে রাজার প্রাসাদ, তখন তিনি আইনসভায় যোগদান করে সেখানে আশ্রয় নিতে বাধ্য করেন। ফলে আইনসভা মুলতবি হয়ে যায়, 1791 সংবিধান বাতিল হয়ে যায় এবং কি হয় না, নতুন করে সংবিধান তৈরি প্রক্রিয়া শুরু হয়। এটাকে বলা হচ্ছে, লেফেবার বলেছেন 1792 সালে 10ই আগস্ট এটাকে বলেছেন দ্বিতীয় ফরাসি বিপ্লব। ফলে এই যে দ্বিতীয় সংবিধান বা প্রথম সংবিধান বাতিল হয়ে গেল, ফলে নতুন করে সংবিধান হওয়ার আগেই কিন্তু পুরোপুরি শুরু হয়ে যায় সন্ত্রাসী রাজত্ব। সন্ত্রাসী রাজত্বে ধর কি আওয়াজ আসছে বলতো, কুড়ুম কুড়ুম করে, মাঝে মধ্যে একটা ড্রুম ড্রুম করে আওয়াজ আসছে। আচ্ছা, মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ডিস্টার্বও হচ্ছে স্যার ওই খুব। ঠিক আছে ঠিক আছে, চলো। তা আমরা এর আগে জানি 1792 সালে আমাদের ওই সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কথা একটু মনে রাখতে হবে, যে রাজতন্ত্রের সমর্থক সন্দেহে কারাগারে প্রবেশ করে প্রচুর মানুষকে হত্যা করা হয়। সেটা জ্যাকোবিনদের প্ররোচনায় হয়েছিল, সেটাকে আমরা সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলি। আমরা সন্ত্রাসী রাজত্বের কথা বলছি। আমরা জানি 1793 সালে 2রা জুন থেকে 1794 সালে 27শে জুলাই পর্যন্ত এটা চলে। মূলত রোবোস্পিয়ারের নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব হয়। এই রাজত্বকালকে বলা হয় ডিক্টেটর অফ ডিক্টেটরশিপ। আসলে সন্ত্রাসের কিন্তু প্রয়োজন ছিল, কিরকম না, যখন 1793 সালে আমরা জানি ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট তৈরি হয়। ফ্রান্সের বিরুদ্ধে মোট 4টা শক্তি জোট হয়েছিল, 1793, 1799, 1805 আর 1813। সেই শক্তি জোট যখন তৈরি হয়, অর্থাৎ একদিকে বিদেশি আক্রমণের সম্ভাবনা, ঠিক সেই সময় দেশের জনগণ তারা যখন কর দিতে অস্বীকার করে, সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করে, তখন এই ধরনের একটা শাসন ছাড়া বিপ্লবকে রক্ষা করা যেত না। ফলে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। কিন্তু একটা সময় পর সন্ত্রাসের রাজত্বের কিন্তু আর প্রয়োজন ছিল না। কিছু মানুষের ব্যক্তিগত ইচ্ছার উপর মানুষের সম্পত্তি এবং জীবন পুরোপুরি নির্ভর করত, বিশেষ করে এর বলি হয়েছিল সাধারণ মানুষ। ফলে সন্ত্রাসের কিন্তু আর প্রয়োজনীয়তা না থাকলেও, বিশেষ করে রোবোস্পিয়ারের মতো মানুষেরা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য সন্ত্রাসের এটাকে কন্টিনিউ করে যায়। ইতিমধ্যে জ্যাকোবিন দলের দাবি মতো 1793 সালের আমরা জানি 21শে জানুয়ারি হত্যা করা দলটা হয়েছিল। তৈরি হয়েছিল কেন স্যার? জ্যাকোবিন দলটা তৈরি হয়েছিল কেন আর কবে তৈরি হয়েছিল স্যার? একটু জ্যাকোবিন দলটা একটু বলুন। এই তো ফরাসি বিপ্লবের পরেই ফ্রান্সের দুটো দল তৈরি হয়, একটা জিরোন্ডিস আর একটা জ্যাকোবিন। যে জ্যাকোবিন ক্লাব বলে একটা মাঠে এই দলটা প্রতিষ্ঠা হয়েছিল বলে এটার নাম জ্যাকোবিন ক্লাব বলা হয়। আর জিরোন্ডিস নামক একটা প্রদেশ থেকে এই দল তৈরি হয়েছিল বলে আরেকটা নাম জিরোন্ডিস। ঠিক আছে? স্যার এগুলো কি বুর্জোয়া শ্রেণীর মধ্যে পড়ে? হ্যাঁ বলো। এগুলো কি স্যার বুর্জোয়া শ্রেণীর মধ্যে আছে। পড়ে? মানে বুর্জোয়া শ্রেণী থেকে এসেছে এগুলো? হ্যাঁ, মানে পুরোপুরি এরপর থেকে পুরো নিয়ন্ত্রণটা বুর্জোয়াদের হাতেই আছে। ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে
93 এর পর আমরা চলে যাব 1795 সাল, নতুন কনভেনশন তৈরি হয় এবং এই 1793 সালের 27শে জুলাই আমরা জানি যে 1794 সালের 27শে জুলাই ফাঁসি দেওয়া হয় কাকে, মানে গিলোটিনে হত্যা করা হয় ষোড়শ মহোদয়, ওই ষোড়শ। রোবস্পিয়ারকে এবং 28শে জুলাই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। 27শে জুলাই তাকে বন্দী করা, 28শে জুলাই, এবং এই রোবস্পিয়ারের এটাকে থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলে বলা হয় ওদের ক্যালেন্ডার অনুযায়ী। এরপর 1795 থেকে 1799 পর্যন্ত আমরা জানি হচ্ছে ডাইরেক্টরি শাসন চালু হয় এবং জনগণের আশা ছিল যে তারা একটা মধ্যপন্থা নীতি নেবে অতি দক্ষিণ অতি বামপন্থীর মধ্যে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি, কারণ এরাও কিন্তু সেই বুর্জুয়াদের পক্ষই কিন্তু অবলম্বন করে। এবং আমরা জানি যে 1799 সালে ডাইরেক্টরি শাসনের অবসান করে ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেছিলেন নেপোলিয়ন। এবার আমরা একটু নেপোলিয়নে যাব। নেপোলিয়ন স্যার তাহলে স্যার প্রথমে প্রথমে ওই সমাজতন্ত্র মানে রাজতন্ত্র যাওয়ার পরে জ্যাকোবিনরা জ্যাকোবিনের আগে কি সন্ত্রাসের রাজ্য ছিল? না না, জ্যাকোবিনদের আগে কেন হবে? জ্যাকোবিনরাই তো সন্ত্রাস রাজত্ব সূচনা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কিছুদিন কি চললো স্যার বললেন? ডাইরেক্টরি শাসন। প্রথমে রাজতন্ত্র ছিল, হ্যাঁ, তারপর রাজতন্ত্রের জায়গায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, সেই প্রজাতন্ত্রের মূল নিয়ন্ত্রণ চলে গেল বুর্জুয়াদের হাতে। মানে মোদ্দা কথা হচ্ছে তৃতীয় শ্রেণীর মধ্যে যারা উচ্চ বুর্জুয়া, পুরো আচ্ছা। ক্ষমতা তাদের হাতে নিয়ন্ত্রিত হয়। তাদের মধ্যেই জ্যাকোবিনরাই ছিল এবং তারা ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তারপর তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়, কারণ তারা যখন বিপ্লব যে কারণে মানুষ সমর্থন করেছিল, তারা সেই বিপ্লবের যে সময়কার যে নীতিগুলো, ধরো ওই সমান বেতন বা কাজের সময় নির্ধারণ করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে তারা সেগুলোকে মান্যতা না দিয়ে তারাও কিন্তু ওই শিল্পপতি বা উচ্চ যে সম্প্রদায় তাদের প্রতি তাদের যে নীতির ছিল সেই নীতির ফলে মানুষের বিপ্লবের প্রতি আস্থা হারায় এবং সেখান থেকে এই রোবস্পিয়ার বা এই ধরনের মানুষের প্রতি ক্ষোভ জন্মায় এবং তাদেরকে তারা হত্যা করে। এবং তারপর তারা ডাইরেক্টরি শাসন যখন এলো তখন তারা মনে করেছিল যে যে কারণে তাদের অনীহা ছিল আগের শাসনের প্রতি, অন্তত ডাইরেক্টররা তারা সেই একটা মধ্যপন্থা নীতি নেবে যে অতি দক্ষিণপন্থী অতি বামপন্থী, মানে যেটা বিপ্লবের আগে ছিল বা বিপ্লব তৈরি হওয়ার পরে যেটা হয়েছিল, এই দুইয়ের মধ্যে একটা সমঝোতা রেখে তারা কাজ করবে। কিন্তু তাদের সে আশা পূর্ণ হয়নি, কারণ এরাও কিন্তু সেই উচ্চ বুর্জুয়াদের পক্ষই অবলম্বন করে। ফলে সাধারণ যে মানুষ তাদের যে আশাটা সেটা কিন্তু পূর্ণ হয়নি। এবং আমরা এরপর নেপোলিয়নে আসব। নেপোলিয়নের আমরা জানি জন্ম হয় 1769 সালের 15ই আগস্ট কোর্সিকা দ্বীপে। 1786 সালে বলা হয় তিনি গোলন্দাজ বাহিনীর একটা উঁচু পদ পান। তিনি কিন্তু জন্মসূত্রে কিন্তু ইটালি ছিলেন, ঠিক আছে। এরপরে 1789 সালে আমরা জানি ফরাসি বিপ্লবের সময় তিনি কোর্সিকা দ্বীপে প্রচারও করেছিলেন ফরাসি বিপ্লবের পক্ষে। 1793 সালে তার প্রথম যে সামরিক বিজয় সেটা ছিল ইংল্যান্ডের অধীনস্থ তুলো বন্দরকে পুনরুদ্ধার করা। 1795 সালে যে নতুন যে আইনসভা তৈরি হয়েছিল জাতীয় কনভেনশন, সেই জাতীয় কনভেনশনকে রক্ষা করার জন্য তাকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। 1795 সালেই তিনি কিন্তু অস্ট্রিয়া প্রাশিয়াকে পরাজিত করে বাসেলের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন। 1797 সালে আমরা জানি তিনি তার 1/1 নীতি মানে একের পর এক জয়, প্রথমে তিনি অস্ট্রিয়ার দিকে হাত দেন এবং অস্ট্রিয়াকে রিভোলি লোদি আরকোলা পরপর কয়েকটা যুদ্ধে পরাজিত করে ক্যাম্পো ফোর্নের সন্ধি স্বাক্ষরে কিন্তু বাধ্য করেন। এরপর আমরা জানি 1798 সালে তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ডাইরেক্টররা তাকে পাঠায় মিশর অভিযানে এবং মিশর অভিযানে তিনি প্রথমে কিন্তু পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেন, কিন্তু নীল নদের যুদ্ধে তিনি কিন্তু পরাজিত হলেন ইংরেজ সেনাপতি নেলসনের কাছে এবং তিনি কিন্তু মূল যে ফরাসি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। ফলে তিনি যুদ্ধ ছেড়ে তিনি কিন্তু ফিরে এলেন আবার শোনা যাচ্ছে। এবং 1799 সালে 9ই নভেম্বর শাসনের অবসান করে কনসুলেটের শাসন। হ্যাঁ বলো।
তো মাঝে মাঝে স্যার, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। স্যার, ঘুম কিছু ঘুম বুঝতে পারছি আওয়াজটা হলেই কানেকশন গোলমাল হয়ে যাচ্ছে, আর শোনা যাচ্ছে না। এবার ঠিক আছে, শুনতে পাচ্ছ? আবার সে আওয়াজ হচ্ছে। না। শুনতে তো মাঝে মাঝে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে পাচ্ছি না। এখন সব বন্ধ। এটাই তো হচ্ছে, তখন থেকে একবার করে বুঝতে পারছি আর পড়ার মনে করে যাচ্ছে। আর তারপর কি তোমার অর্ধেকটা শুনতে পাচ্ছি, অর্ধেকটা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারছি না কি হলো দিয়ে। তাহলে কি বললাম যে ডাইরেক্টরিরা, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, এখন পাচ্ছি স্যার। এখন পাচ্ছি, কখন পাবো বলতে পারবো না। মাঝে মাঝে কেটে যাচ্ছে, আবার এটা বুঝতেই পারছি না। ডাইরেক্টরিসরা তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে 1798 সালে মিশর অভিযানে পাঠান। তিনি পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেও তিনি কিন্তু নীল নদের যুদ্ধে হেরে যান। কার কাছে হেরে যান? ওই ইংরেজ সেনাপতি নেলসনের কাছে। তারপর তিনি ফিরে এসে 9 নভেম্বর তিনি কনসুলেটের শাসন চালু করেন এবং 10 বছরের জন্য কনসুলেটের নিজেকে বলে ঘোষণা করেন। এর 3 জন সদস্য ছিল, কন্ডারসেট, অ্যাভেসিয়াস এবং ডুকু। যাই হোক, প্রথম কনসাল তিনি নিজে ছিলেন এবং এর মূল চালিকা শক্তি ইঞ্জিন তিনি ছিলেন। এবং এই সময় একটা সংবিধান চালু হয় যেটাকে অষ্টম বর্ষীয় সংবিধান বলা হয়, যেটা রচনা করেছিলেন অ্যাবেসিয়ে। এরপর আমরা জানি যে 1799 সালেই দ্বিতীয় শক্তিজোট হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে এবং সেই শক্তিজোট ভাঙার জন্য 1800 সালে তিনি প্রথম অস্ট্রিয়াকে আক্রমণ করেন এবং ম্যারিঙ্গা এবং হোহেনলিন্ডেনের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন। অস্ট্রিয়াকে 1801 সালে লুনভিলের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন এবং 1802 সালে ইংল্যান্ডের সাথে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হলে এই দ্বিতীয় শক্তিজোট ভেঙে যায়। আমাকে একটা প্রশ্ন বলো তো, যে দুটো দেশ কখনোই নেপোলিয়নের বর্ষতা স্বীকার করেনি, তার মধ্যে একটা যদি ইংল্যান্ড হয়, আরেকটা কে? রাশিয়া। রাশিয়া। কেন? রাশিয়াকে তো হারিয়েছিল, সন্ধি করতে বাধ্য করেছিল। অস্ট্রিয়া। অস্ট্রেলিয়াকে বহুবার হারিয়েছে। রাশিয়া বলুন। মনে রাখবে, সুইডেন এবং ইংল্যান্ড যারা কখনো বর্ষতা স্বীকার করেনি। যাই হোক, এরপর আমরা জানি 1800 সালে তিনি কি করেছিলেন? তিনি ব্যাংক অফ ফ্রান্স তৈরি করেন। আর কি করেছিলেন না, 1804 সালে তিনি নিজেকে সম্রাট বলে ফ্রান্সের ঘোষণা করেন এবং কনসুলেটের শাসন তিনি তুলে দেন। এরপর 1804 সালে, মানে 1800 থেকে 1804, এই 4 বছরের চেষ্টায় তিনি কি করেন, তার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সংস্কার সেটা হচ্ছে, আমরা জানি এটাকে আমরা কি বলি, কোড নেপোলিয়ান বা তার আইন সংস্কার। প্রায় 84টি অধিবেশনের পর আলোচনার ভিত্তিতে 2287টি বা 2281টি ধারা নিয়ে দিওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক দণ্ডবিধি মিলিয়ে তৈরি হয় এই হচ্ছে তোমার কোড নেপোলিয়ান। ট্রনসেট বলে এক ব্যক্তি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ানও বলা হয়। নেপোলিয়ানকে বলা হয় দ্বিতীয় জাস্টিনিয়ান। এরপর আমরা জানি যে 1805 সালে তিনি ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হন ইংরেজ সেনাপতি নেলসনের কাছ থেকে। বলতে পারো এই যুদ্ধে পরাজয়ের পরই তার যে মহাদেশীয় অবরোধ সেটার কিন্তু ভিত্তি তৈরি হয়। তবে সেটার প্রসঙ্গে আমরা একটু পরে আসছি, কারণ আমরা জানি যে 1805 সালে তার বিরুদ্ধে বা ফ্রান্সের বিরুদ্ধে হয় তৃতীয় শক্তিজোট এবং এই শক্তিজোটকে দ্রুততার সঙ্গে ভাঙার জন্য তিনি 1805 সালেই অস্ট্রিয়াকে পরাজিত করেন। কোন যুদ্ধে? অস্টারলিজের যুদ্ধে, এবং তাকে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন। 1806 সালে তিনি প্রাশিয়াকে জেনা এবং অস্টারল্যান্ড বলে দুটো যুদ্ধে পরাজিত করেন এবং ড্রনবেন বলে একটি সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন। আমরা জানি যে 1806 সালে তিনি পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান এবং ইতালিতে তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেন এবং ইতালি তাকে মুক্তিদাতা বলে ঘোষণা করে। ইতালির জনগণ তাকে মুক্তিদাতা বলে ঘোষণা করে। এরপর তার জার্মানির পুনর্গঠনে তিনি কাজ দেন, কারণ অস্ট্রিয়া এবং প্রাশিয়া তারা জার্মানিতে আধিপত্য রেখেছিল এবং এক্ষেত্রে তিনি যেটা করেন যে জার্মানিকে ক্ষেত্রে তিনি একটা নীতি নেন। নীতিটাকে বলা হয় কাইন্টাল নীতি বা যেটাকে আমরা বলি যে স্যাটেলাইট নীতি। এই স্যাটেলাইট নীতির মানে ছিল যে জার্মানিকে এমন ভাবে পুনর্গঠন করতে হবে
যে তার আশেপাশের রাজ্যগুলো যাতে জার্মানির নিয়ন্ত্রণে থাকে। এই জন্য আমরা জানি তিনটে জিনিস তিনি করেছিলেন, একটা হচ্ছে কনফেডারেশন অফ রাইন, আর একটা হচ্ছে কিংডম অফ ওয়েস্টফেলিয়া, আর একটা হচ্ছে গ্র্যান্ড ডাচি ওয়ারাস। ঠিক আছে, প্রথমটাতে তিনি কি করেন, 300টি রাজ্যে বিভক্ত জার্মানিকে 39টি রাজ্যে বিভক্ত করেন এবং এর ফলে অস্ট্রিয়ার প্রাধান্য জার্মানি থেকে চলে যায়। এরপর তিনি পোল্যান্ড এবং প্রাশিয়ার কিছু অংশ নিয়ে তিনি কিংডম অফ ওয়েস্টফেলিয়া গড়ে তোলেন এবং সেখানে তিনি ভ্রাতা জেরোমকে বসিয়ে দেন এবং আরেকটা ছিল গ্র্যান্ড ডাচি ওয়ারাস, অর্থাৎ সেটাকে তিনি কিছু অংশ নিয়ে সেটাকে স্যাক্সনির অধীনে দেন। এইভাবে তিনি জার্মানির পুনর্গঠন করেন। এবারে আমরা একটু পেছনে ফিরে আসি, যেটা বলছিলাম যে 1805 সালে তিনি যে ট্রাফালগারের যুদ্ধে হেরে গিয়েছিলেন তারই ভিত্তি রচনা করেছিল বললাম কি, মহাদেশীয় অবরোধ। এক্ষেত্রে বলতে পারো তার নাম মনে রাখবে, মন্ট জেলার্ড। মন্ট জেলার্ড বলে একজন তার সেনাপতি, তিনি এরকম একটা অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দিয়েছিলেন এবং নেপোলিয়ান সেটাকে মেনেই কিন্তু এই মহাদেশীয় অবরোধের কথা ঘোষণা করেন এবং 1806 সালে বার্লিন ডিক্রি দ্বারা তিনি এই মহাদেশীয় অবরোধের সূচনা করেন। কি বলা হয়, যে ইউরোপের কোনো দেশে ইংল্যান্ডের কোনো পণ্য ঢুকতে পারবে না, অর্থাৎ ফ্রান্স বা তার কোনো মিত্র দেশের বন্দরে। এখন এতে কি লক্ষ্য ছিল, তিনি ইংল্যান্ডকে হাতি না মেরে ভাতি মারার চেষ্টা করেছিলেন। বলা হয় এর ফলে ইংল্যান্ডের অর্থনীতি ভেঙে পড়বে এবং তার ফলে ইংল্যান্ড মাথা নত করবে। আরেকটা উদ্দেশ্য ছিল ইউরোপে এর ফলে যে শিল্পজাত দ্রব্যের শূন্যতা দেখা দেবে, সেই শূন্যতা পূরণ করবে কে, ফ্রান্স। কিন্তু ফ্রান্সের শিল্পের উন্নতি তখন এতটা জায়গায় পৌঁছায়নি যে তার একার পক্ষে সেই শূন্যতা পূরণ করা সম্ভব। উল্টে নেপোলিয়ান নিজের দেশেই জনপ্রিয়তা হারান, তার কারণ ফ্রান্সেই যখন শিল্পদ্রব্যজাত পণ্যের যখন আমদানি কমে যায় তখন সেখানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, ফলে জনগণই কিন্তু তারপর ক্ষুব্ধ হয়ে ওঠে। যাই হোক, এর পাল্টা হিসেবে 1807 সালে আমরা জানি অর্ডার ইন কাউন্সিল জারি করে কে, ইংল্যান্ড। এবং ইংল্যান্ড বলে কি, যে ফ্রান্স বা তার মিত্র দেশের বন্দর কিংবা কোনো নিরপেক্ষ দেশের বন্দরে যদি ইউরোপের অন্য কোনো দেশ তারা যদি পণ্য আমদানি করতে চায় তাহলে ইংল্যান্ডের কাছে অনুমতি নিতে হবে লাইসেন্স ফি দিয়ে, এবং সেই অনুমতি না দিলে কি হবে না, পণ্য বাজেয়াপ্ত করা হবে। এর পাল্টা হিসাবে আবার 1807 এবং 1810 সালে মিলান ডিক্রি এবং ফন্টেনবুল ডিক্রি জারি করে নেপোলিয়ান এবং বলা হয় যে এই লাইসেন্স ফি যদি কেউ দেয় তাহলে সেই পণ্য বাজেয়াপ্ত করা হবে এবং সেটা তারপরে পুড়িয়ে ফেলা হবে। মুদ্রা কথা হচ্ছে নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ ছিল কাগজে অবরোধ, কারণ তার নৌশক্তির প্রাধান্য এতটা ছিল না, ফলে তার পক্ষে এই ইউরোপের বা বিশাল যে উন্মুক্ত বন্দর বা সমুদ্র যে বন্দর সেগুলোকে তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে যে অংশগুলো তার নিয়ন্ত্রণের বাইরে ছিল সেখান দিয়ে অটোমেটিক্যালি ইংল্যান্ডের পণ্য কিন্তু প্রবেশ করতো। আমরা জানি রোমের পোপ এটা মানতে অস্বীকার করলে তাকে বন্দী করা হয়, সমগ্র খ্রিস্টান জগৎ তার বিরুদ্ধে চলে যায়। আবার পর্তুগাল এই মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার করলে তিনি স্পেনের মধ্য দিয়ে পর্তুগালে অভিযান করেন এবং বিশ্বাসঘাতকতার ফলে স্পেনের সিংহাসনে নিজের ভ্রাতা জোসেফকে বসিয়ে দেন। এর ফলে স্পেনীয়রা তার প্রতিরোধ করে, সেখানে স্পেনের পক্ষে ইংল্যান্ড এবং ওদিকে স্পেন আবার ওদিকে পর্তুগাল তারা হচ্ছে তো একসাথে আন্দোলন করে, যেটাকে লড়াই করে, যেটাকে আমরা পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপের যুদ্ধ বলি। তো যাই হোক, এর মাঝে আমরা আবার রাশিয়ার প্রসঙ্গে আসি। আমরা জানি রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার তিনি ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হয়ে তিনি টিলজিটের সন্ধি স্বাক্ষর করেন। মনে রাখবে টিলজিটের সন্ধিকে নেপোলিয়নের ক্ষমতার চূড়ান্ত পর্ব ধরা হয়। আবার এখান থেকেই তার সৌভাগ্যের অবসানেরও কথা বলা হয়। তার কারণ এই টিলজিটের সন্ধি যখন মানতে অস্বীকার করে রাশিয়া, তখন তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযান করেছিলেন, সেটা আমরা একটু পরে আসছি। কারণ আমরা জানি যে 1808 সালে চলা 1813 পর্যন্ত কিন্তু স্পেনের যুদ্ধ হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের যিনি সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে ভিক্টোরিয়ার যুদ্ধে যখন ফ্রান্স পরাজিত হয়, তখন কিন্তু ফ্রান্সের সেনা স্পেন ছাড়তে বাধ্য হয়। এদিকে 1812 সালের 7ই সেপ্টেম্বর আক্রমণ করেন, তিনি মস্কো আক্রমণ করেন এবং সেই সময় রাশিয়ার সেনাপতি ছিলেন কে, কুটজভ। তিনি কি নীতি নেন, তিনি হচ্ছে পোড়ামাটি নীতি নেন। পোড়ামাটি নীতিটা কি, অর্থাৎ রাশিয়া আমরা জানি বিশ্বের সব থেকে বৃহত্তম দেশ, ফলে যে বিশাল এলাকার সুযোগ নিয়ে নেপোলিয়নের যে গ্র্যান্ড আর্মি, যে বৃহৎ সেনাদল, তাদেরকে বাধা না দিয়ে কি করে না, তাদেরকে ধীরে ধীরে এগোতে দেয়। কিন্তু এগোতে দেওয়ার আগে তারা তাদের জলে বিষ দিয়ে দেয় এবং যেখান থেকে খাবার গুলো সংগ্রহ করবে সেগুলোকে পুড়িয়ে দেয়। ফলে নেপোলিয়নের বাহিনী আলটিমেটলি যখন অরিজিনাল যুদ্ধের জায়গায় পৌঁছায় তখন তার
বাহিনীর অনেকটা বড় অংশ কোনো যুদ্ধ ছাড়াই এমনি মারা যায়, এবং বলা হয় আলটিমেটলি নেপোলিয়ন যুদ্ধে জয়লাভ তো করেন, কিন্তু জারের বাহিনীর কোনো ক্ষতি হয়নি। উল্টে যেটাকে আমরা বলছি বোরোডিনের যুদ্ধ, যে যুদ্ধে নেপোলিয়ন হয়তো জয়লাভ করেছিলেন, কিন্তু তার কিন্তু গ্র্যান্ড আর্মি বা বৃহৎ সেনা দলের একটা বড় অংশই কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়। আর এদিকে স্পেনের আক্রমণও তার ভয়াবহ ক্ষতি হয়েছিল। তাই আমরা ওই ঔরঙ্গজেবের সাথে তুলনা করি যে দাক্ষিণাত্য ক্ষত যেমন ঔরঙ্গজেবের পতনের কারণ, তেমনি স্পেনীয় ক্ষত কিন্তু নেপোলিয়নের বড় একটা পতনের কারণ ছিল। এদিকে আমরা জানি 1813 সালে ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট তৈরি হয়, এবং সেই শক্তিজোট ভাঙার জন্য নেপোলিয়ন কি করেন না ড্রেসডেনের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন। মনে রাখবে এটাই তার শেষ সামরিক জয়। এরপর আমরা জানি যে মাত্র 3 দিনের একটা যুদ্ধ হয়, যেটাকে আমরা জাতিসমূহের যুদ্ধ বলি। সেই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তাকে সন্ধি করতে বাধ্য করা হয় 1814 সালে, সেটা ছিল ফন্টেনব্লুর সন্ধি, এবং তাকে আমরা জানি যে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। কিন্তু সিংহাসনে তখন কাকে বসানো হয়? ফ্রান্সের সাথে প্যারিসের সন্ধি অনুযায়ী অষ্টাদশ লুইকে। কিন্তু অষ্টাদশ লুই যেই সিংহাসনে ফেরেন, তখন অভিজাত বা যারা পুরনো অধিকার যাদের বজায় ছিল, যাদের অধিকার চলে গিয়েছিল, তারা তাদের সেই পুরনো অধিকারগুলো ফিরে পাওয়ার চেষ্টা করলে আবার একটা ডামাডোল তৈরি হয়। এমতো অবস্থাতে তিনি সেনাদলের সাহায্য নিয়ে পুনরায় আবার ফ্রান্সে আসেন, এবং এবার তিনি কিন্তু 100 দিনে রাজত্ব করেন, যেটাকে আমরা 100 দিবসের রাজত্ব বলি। এই যে নেপোলিয়ন ফ্রান্সে ফিরে এসেছে, এই খবরে আবার তার বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদিক থেকে অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়। একদিক থেকে সেনাপতি ব্লুচার বলা হয়, আরেক দিক থেকে হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন, এবং বলা হয় যে প্রথমে তিনি বেলজিয়ামের দিকে সেনাপতি ব্লুচারকে পরাজিত করেছিলেন সম্ভবত কুয়াত্রাদুরা বলে একটি যুদ্ধে, কিন্তু ওয়েলিংটনের বাহিনী এবং এই ব্লুচারের বাহিনী একটা জায়গাতে যখন আসে, এবং জানি সেটা ওয়াটারলু, বেলজিয়ামের একটি গ্রাম বলা হয় ওয়াটারলু, সেইখানে কিন্তু 1815 সালে যে চূড়ান্ত যুদ্ধ হয়, সেখানে কিন্তু নেপোলিয়ন পরাজিত হন, এবং পরাজিত হয়ে তিনি কিন্তু আবার প্যারিসে চলে আসেন। এবারে আমাকে বলো, নেপোলিয়ন কোথায় আত্মসমর্পণ করেন? ওই যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়ন আবার প্যারিসে চলে আসেন। নেপোলিয়ন আত্মসমর্পণ করেন কোথায়? প্যারিসেই আত্মসমর্পণ করেছিলেন। হ্যাঁ, প্যারিসের কোথায়? মনে রাখবে, রচিফোর্ট, রচিফোর্ট বলে একটি কি বলবো বন্দরে, সেখানে বেলা বেলা ফেরিন বা বেলা রেফিন বলে একটি ব্রিটিশ নৌজাহাজ ছিল। ফোওয়ার্ড বলে একজন ব্রিটিশ নৌসেনাপতি ছিলেন, এবং তার কাছে তিনি আত্মসমর্পণ করেন। তাকে আমরা জানি ভূমধ্য সাগরের যে তোমার কি বলে সেন্ট হেলেনা দ্বীপ, সেখানেই তাকে নির্বাসিত করা হয়, এবং সেই দ্বীপে থাকাকালীনই তিনি তার যে আত্মজীবনী দ্য লিজেন্ড লেখেন, এবং এখানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, এবং 1823 সালে তার যে আত্মজীবনী সেটা লিজেন্ড, যেটা প্রকাশিত হয়। এই হচ্ছে আমাদের দুটো টপিক আমরা পড়লাম, একটা হচ্ছে ফরাসি বিপ্লব এবং তার সাথে নেপোলিয়নের উত্থান এবং নেপোলিয়নের পতন। এর মধ্যে অনেক কিছু তারা নেপোলিয়নের একটি লাস্ট যুদ্ধে হেরে গেছিলেন, ওয়াটারলুর যুদ্ধে। ওটাই তার চূড়ান্ত পরাজয়, ওর পর আর কোনো যুদ্ধ হয়নি। কিন্তু তার শেষ জয় মনে রাখবে ড্রেসডেনের যুদ্ধ, 1813 সালে অস্ট্রিয়াকে পরাজিত করেন। নেপোলিয়নের প্রথম সামরিক জয় হচ্ছে তুলো বন্দর, যেটা ফ্রান্সেরই একটা বন্দর, ইংল্যান্ডের অধীনে ছিল, সেটা তিনি পুনরুদ্ধার করেছিলেন 1793 সালে। আর নেপোলিয়নের শেষ সামরিক জয় হচ্ছে 1813 সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ড্রেসডেনের যুদ্ধ। এই যুদ্ধে তো ইংল্যান্ড বিজয়ী হয়েছিল। কোনটাতে? ড্রেসডেনের যুদ্ধে। ড্রেসডেনের যুদ্ধে ইংল্যান্ডের সাথে কোথায় হলো? অস্ট্রিয়াকে হারিয়েছিলেন। স্যার একটা কথা বলি স্যার, সন্ত্রাসী রাজত্বের মধ্যে কি রোজপেয়ার কি এই পার্টটা করা হয়ে গেল? মানে স্যার বুঝতে পারলাম না ব্যাপারটা। কোন পার্টটা? রোজনিয়াক, যেটা নেপোলিয়ন বোনাপার্টের আগেই আসছিল, মানে সন্ত্রাসী রাজত্বের পরেই। হ্যাঁ, সন্ত্রাসী রাজত্বের পরে কি হয়েছিল? সন্ত্রাসী রাজত্বের পর তো রোজপিয়ার।
রোবোস্পিয়ার? আমি তো অবশ্যই কথা বলছি। হ্যাঁ, রোবোস্পিয়ার তো সন্ত্রাসের রাজত্বেই ছিল, সেটা তো বললাম তো। সন্ত্রাসের রাজত্বকে তিনি প্রথমে তার নেতৃত্বেই হয়, তারপরে সন্ত্রাসের রাজত্বের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলেও তিনি সেটাকে ব্যক্তিগত স্বার্থে কন্টিনিউ করেন। ফলে বাধ্যগত হয় তাকে জনগণ তার কি করে, তাকে ওই মানে তার বিরোধীরা তাকে ওই গিলোটিনে হত্যা করেছিল। 1700 আগে অভিযুক্ত করে, তারপর তাকে গিলোটিনে হত্যা করে। স্যার ওই জ্যাকোবিনটা হলো, আর জেরন্ডিস? ওই তো দুটো, একটা জ্যাকোবিনদের বলতে পারো সংখ্যাগরিষ্ঠ, জিরোন্ডিরা সংখ্যালঘিষ্ঠ। ওই জ্যাকোবিন জেরন্ডিসের কোনো ইয়ে নেই স্যার? না, ওরা তো জ্যাকোবিনদের পতন যখন ঘটে যায় তখন পাল্টা একটা ওদের সন্ত্রাসকে বলা হতো লাল সন্ত্রাস। আর ওর পাল্টা হিসাবে ওরা একটা সন্ত্রাস করেছিল যেখানে ওই বেকার যুবক বা কেরানি দিন নিয়ে গঠিত, সেটাকে বলা হতো মাস্তাদিন বলা হতো। হ্যাঁ, মাস্তাদিনের বলে সেই শ্বেত সন্ত্রাস, সেটাও কিছু সামান্য দিনের জন্য। আর কিছু থাকলে বলো স্যার না। আমি একটা হ্যাঁ স্যার আমি বলো। একটা বই দেখছিলাম, ওইখানে লেখা আছে ড্রেসডেনের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ড মানে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের হয়েছিল আর কি। আর একটা ভালো করে দেখবে, কি বই দেখেছো আমি জানি না, তুমি কি বই দেখেছো? নীতিশ ঘোষের বইটা। না, ওই নীতিশ ঘোষের বইটা না, তুমি টেক্সট বই দেখবে, ঠিক আছে? টেক্সট আচ্ছা বই স্যার, দেখবে। হ্যাঁ। বই দেখে ওটা ছিল নেপোলিয়নের শেষ জয়, তাহলে সেটা তার পরাজয় হলে কি করে শেষ জয় হবে? আচ্ছা, ফ্রান্সের সঙ্গে কার বললেন ওইটা, ড্রেসডেনের যুদ্ধটা? অস্ট্রিয়া অস্ট্রিয়া অস্ট্রিয়া। অস্ট্রিয়া অস্ট্রিয়া আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। চলো। এবারে হচ্ছে পুরোনো পড়া আমরা যাই, তোমরা কি ওই পড়েছো তাহলে তো বিপ্লব বিপ্লব গুলো? হ্যাঁ স্যার ধরুন। ঠিক আছে, বলো। আচ্ছা যুদ্ধ ঠিক আছে, বলো। সিপাহি বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার সিপাহি বিদ্যুৎ তো দেননি স্যার, ওই আপনি যে ওই হ্যাঁ ইয়েগুলো দিয়েছিল 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 সিপাহি ও বিদ্রোহ দিয়েছিল। দিয়েছেন না, তাহলে আমার হ্যাঁ স্যার, বিদ্রোহগুলো স্যার দিয়েছিল স্যার, স্যার এটা আমি মানে পড়েছি, ভুলে যাচ্ছি স্যার, অপশন দিলে পারবো স্যার। অপশন দিলে পারবে? হ্যাঁ আচ্ছা, পঞ্চম জর্জ, লয়েড জর্জ, উইনস্টন চার্চিল আর চেম্বারলেন। পঞ্চম জর্জ। যাই হোক, এর মধ্যে উত্তর নেই। পালমারস্টোন। হ্যাঁ স্যার, পালমোস। ঠিক আছে, বলো রংপুরের যুদ্ধ কবে হয়? রংপুরের যুদ্ধ কবে হয়? 1783। না, ওটা তো রংপুরের বিদ্রোহ, ওটা আমাদের সিলেবাসে নেই। আমি তোমাদের বলেছিলাম যে নোটসটাতে যেগুলো সিলেবাসে আছে সেগুলোই পড়তে বলেছিলাম। হ্যাঁ স্যার, কিন্তু রংপুর তো ছিল না, রংপুর বিদ্রোহ ছিল না স্যার সিলেবাসে। পড়নি 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 তাই ছিল, যাই হোক, হয়তো জানি না লেখা আছে কিনা। 1772 সালে রংপুরের যুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহীরা তারা ব্রিটিশ সেনাপতি থমাসকে হত্যা করেছিল। 1772 সালে রংপুরের যুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহীরা ব্রিটিশ সেনাপতি থমাসকে হত্যা করে। ঠিক আছে, পরের প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে সাঁওতালরা কোন ব্রিটিশ সেনাপতিকে পরাজিত করেছিল? সাঁওতালরা কোন ব্রিটিশ সেনাপতিকে পরাজিত করেছিল? স্যার কি একটা মনে পড়ছে না, গুরুকে না কি একটা ছিল স্যার। হ্যাঁ, ভেরি গুড, মেজর বিউরো। ঠিক আছে, পরের প্রশ্ন বললো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর কে বলেছিলেন? হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের প্রশ্ন বলো, চুয়াড় বিদ্রোহের সূচনা কে করেন?
জগন্নাথ জগন্নাথ ধল জগন্নাথ ধল। জগন্নাথ ধল। ঠিক আছে, স্যার পরের এই প্রশ্ন। বিদ্রোহগুলো সব, স্যার বলছি এই বিদ্রোহগুলো সবগুলোই পড়তে হবে না, যেগুলো যেগুলো শুধু অনলি আমাদের আছে সেগুলোই পড়বো? আমি কি বললাম, শুধু তোমরা কি কি পড়বে দেখো, চুয়ার বিদ্রোহ পড়বে, সন্ন্যাসী বিদ্রোহ হ্যাঁ পড়বে, পলিগার বিদ্রোহ পড়বে, পাইক বিদ্রোহ পড়বে, ওয়াবি আন্দোলন পড়বে, ফরাজি আন্দোলন পড়বে, আর সিপাহী বিদ্রোহ পড়বে। এই তো তোমাদের সিলেবাসে আছে। স্যার ওই কি সন্দীপের বিদ্রোহটা পড়বো না তাই তো? পড়তে বারণ করেছি না তো, না আমি বলেছি, আমি বারবার বলেছিলাম যে এখানে নোটসে অনেক বিদ্রোহ লেখা আছে, তোমাদের যেগুলো সিলেবাসে শুধু সেগুলোই পড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, পরেরটা বলো। সেটা হচ্ছে যে উম তার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য সৈয়দ আহমদ মোট কতজন সহযোগী নিযুক্ত করেন? 3 জন। 3 জন? না সরি 4 জন। ঠিক আছে, 4 জন। ভেরি গুড। ওস্তাদ নামে পরিচিত ছিলেন কে? ওস্তাদ? হুম, শাহ আলী উল্লাহ। মনে রাখবি দুদু মিয়া। দুদু মিয়ার আসল নাম কি? ও হ্যাঁ, দুদু মিয়া ছিলেন, হ্যাঁ। দুদু মিয়া কি মোহাম্মদ আলাউদ্দিন, কি বেশ মোহাম্মদ মোহাম্মদ আলাউদ্দিন। মহসিন। মোহাম্মদ মহসিন। হাজী হ্যাঁ। শরীয়তুল্লাহ কবে ফরাজি নামে একটি সম্প্রদায় গড়ে তোলেন? 1837 এটা। ভালো করে বলো। 1837 তার মৃত্যু হয়। 1820। স্যার 1820। ভেরি গুড, 1820। ঠিক আছে। খেরোয়ার বিদ্রোহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? কি বিদ্রোহ? খেরোয়ার। হ্যাঁ পড়ছি তাহলে মনে করি। অপশন দিন পড়ে দেবো। অপশন তো এইগুলোই তোমাদের যা সিলেবাসে আছে। ওয়াবি আন্দোলন। ওয়াবি আন্দোলন স্যার মনে হচ্ছে ওয়াবি। না, সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ের বিদ্রোহ খেরোয়ার বিদ্রোহ নামে পরিচিত। ও। ঠিক আছে, এর এর নেতা ছিলেন ভগীরথ। পরের প্রশ্ন বলো, কৃপানাথ কোন বিদ্রোহের নেতা? কি নাথ? কৃপানাথ। জানি না। সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন কৃপানাথ। সন্ন্যাস। সিপাহী বিদ্রোহে 84টি গ্রামের নেতৃত্ব কে দেন? সিপাহী কোন গায়ে বলছে? বিদ্রোহে 84টি গ্রামের নেতৃত্ব কে দেন? সিপাহীটা পড়া হয়নি। আচ্ছা, সিপাহী বিদ্রোহ পড়া হয়নি, সংস্কার আন্দোলন পড়া হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, বলো। রামমোহন রায়কে ভারতের জাতীয়তাবাদের জনক কে বলেছেন? জওয়াহরলাল নেহরু। ভেরি গুড। রামমোহন রায়কে বিশ্ব মানব কে বলেছেন? একদম শেষে আছে। ব্রজেন্দ্রশীল, হ্যাঁ, হ্যাঁ, ব্রজেন্দ্রনাথ। ভেরি গুড। ঠিক শেষে আছে। রামমোহনকে আধুনিক ভারতের স্রষ্টা কে বলেছেন? আধুনিক। অপশন দিলে বলবো। স্পিয়ার। হ্যাঁ, ভেরি গুড, স্পিয়ার। রামমোহন রায়কে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সমন্বয়ক কে বলেছেন? না স্যার এটা আপনার নোটে ছিল না মনে হচ্ছে। আচ্ছা, ছিল না। আর্যদের আদি বাসস্থান সেন্ট্রাল এশিয়া ছিল, এটা কে বলেছেন? আর্যদের আদিবাসী স্থান মধ্য এশিয়াতে ছিল, এটা কে বলেছেন? ম্যাক্স মুলার নাকি? মুলার কি? হ্যাঁ, তাহলে এটারও অ্যান্সার ম্যাক্স মুলার। ঠিক আছে। আচ্ছা। রামমোহন রায় ব্রিটিশ সরকারের অধীনে কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন? হ্যাঁ কি একটা। মনে রাখবে, রেভিনিউ অফিসার। রেভিনিউ অফিসার। রাজশ্রী। হ্যাঁ। রাজশ্রী। কোন পত্রিকাতে প্রথম রামমোহন রায়ের মধ্যবিত্ত শব্দটির উল্লেখ পাওয়া যায়? বঙ্গদূত। ঠিক আছে, বঙ্গদূত। রামমোহনের লেখা প্রথম বাংলা ব্যাকরণ সংক্রান্ত গ্রন্থ কোনটি? ওই ব্যাকরণ কৌমুদি না কি এরকম সমগ্র। ব্যাকরণ কৌমুদি, সমগ্র মনে রাখবে, কৌমুদি নাকি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ ঠিক। ঠিক আছে। জাতিভেদ প্রথার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য তিনি কোন গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেন? কি
বুঝতে পারি। জাতিভেদ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য কোন গ্রন্থটিকে বাংলা ভাষায় অনুবাদ করেন? মনে রাখবে বজ্রসূচি। আচ্ছা বলো, রামমোহন রায় কোন রোগে মারা যান? ওই ব্রেনের ম্যানেঞ্জাইটিস। মেনিনজাইটিস। ঠিক আছে, রামমোহনের পর ব্রাহ্ম সমাজের দায়িত্ব কে নেন? রাজা রামমোহন দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ। না, দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক পরে। ও হ্যাঁ, দুজন নিয়েছিলেন ঠিক। বজ্রকিশোর। রামচন্দ্র বিদ্যাবাগীশ আর দ্বারকানাথ ঠাকুর। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ব্রাহ্ম ধর্ম বইটি কার লেখা? ব্রাহ্ম ধর্ম হ্যাঁ, রামমোহনের লেখা। মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা। বামাবোধিনী সভা কে গড়ে তোলেন? বামাবোধিনী সভা 1863। কেশবচন্দ্র। হ্যাঁ, কেশবচন্দ্র সেন। ঠিক আছে। ক্যালকাটা কলেজ 1862 সালে কে গড়ে তোলেন? ক্যালকাটা কলেজ। হুম, এসব বঙ্গবন্ধু সভা। হ্যাঁ, সেটা আলাদা, ওটা 1860 সালে। 1862 সালে ক্যালকাটা কলেজ কে গড়ে তোলেন? মনে রাখবে এটাও কেশবচন্দ্র সেন। ঠিক আছে। কেশবচন্দ্র সেন বাল্য বিবাহের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য কোন সংগঠনটি গড়ে তোলেন? মনে রাখবে 1870 সালে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন। হ্যাঁ, 1872 সালে 3 আইনে কি বলা হয়েছিল? ওই বাল্য বিবাহ আর বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল। আর আর ওই অসবর্ন। ঠিক আছে, ঠিক আছে। ডিরোজিও তার যে যুক্তিবাদী মানসিকতার অনুপ্রেরণা ছিল কোন গ্রন্থটি? ডিরোজিওর যুক্তিবাদী মানসিকতার অনুপ্রেরণা ছিল কোন গ্রন্থ? কি এজ অফ রিজন না কি একটা এরকম কিছু। ঠিক আছে, টমাস পেইনের লেখা এজ অফ রিজন। একাডেমিক অ্যাসোসিয়েশন কোথায় গড়ে উঠেছিল? কলকাতাতে, কলকাতাতে। কলকাতার কোথায়? ওই কলকাতার কোথায়? কলেজ স্ট্রিটের ওখানে না কোথায়, ধর্মতলা এরকম। ধর্মতলা। শিয়ালদা যেতে কোনখানে ব্লাড ব্যাংক আছে? ব্লাড ব্যাংক। শিয়ালদা যেতে পরে, শিয়ালদার আগে কোথায় ব্লাড ব্যাংক আছে? সেন্ট্রাল ব্লাড ব্যাংক। মানিকতলা। ঠিক আছে, মানিকতলা। মনে থাকবে মানিকতলায় শ্রীকৃষ্ণ সিংহের বাড়িতে এটা তৈরি হয় একাডেমিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, একাডেমিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল নিউজ পেপার কোনটি? এথেনিয়াম। ভেরি গুড, এথেনিয়াম। ঠিক আছে। ইয়ং বেঙ্গলের পলিটিক্যাল অর্গানাইজেশন কোনটা? ইয়ং বেঙ্গলের পলিটিক্যাল অর্গানাইজেশন কোনটা? ওই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান কিছু অ্যাসোসিয়েশন এরকম কিছু। হ্যাঁ, ঠিক আছে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি। আচ্ছা, বিদ্যাসাগর বিধবা বিবাহের বিপক্ষে আর কি, সরি বিপক্ষে বলছি, পক্ষে প্রথম তিনি কি নামে আর্টিকেল লেখেন? আঠারোশো 50 সালে সর্বশুভকারী পত্রিকাতে কি আর্টিকেল লেখেন? শিরোনামটা কি ছিল? বাল্য বিবাহের দোষ। ভেরি গুড, বাল্য বিবাহের দোষ। কোন গ্রন্থ থেকে বিদ্যাসাগর সব থেকে বেশি যুক্তি তুলে ধরেছিলেন বিধবা বিবাহের পক্ষে? কোন গ্রন্থ থেকে বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে সব থেকে বেশি যুক্তি তুলে ধরেছিলেন? মনে রাখবে পরাশর সংহিতা। সর্বকিছু। পরাশর সংহিতা। বিদ্যাসাগরের সব থেকে জনপ্রিয় বই এটা হচ্ছে বর্ণ পরিচয়, কবে প্রকাশিত হয় প্রথম? 1855।
1855 সালে। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কোনটি ভারতের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান? ওই যে যিনি মেট্রোপলিটন কলেজ, মেট্রোপলিটন কলেজের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। কবে কবে থেকে হয়? কবে থেকে হয়? আচ্ছা ঠিক আছে, 1917 সাল থেকে। 1917। মহারাষ্ট্রের কেশবচন্দ্র সেন কাকে বলে? মহারাষ্ট্র রানাডে। গোবিন্দ এমজি রানাডে, গোবিন্দ রানাডে। না, মনে রাখবে ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার তার ঠিক আছে, ওটা লেখা মনে হয় ওরকম করেই আছে স্যার, কিছু বুঝতে পারিনি কাকে বলছিল আর কি। এটা আত্মারাম পান্ডুরঙ্গকেই বলা হয়। তবে পরীক্ষাতে যখন প্রশ্ন পড়ে তখন মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে, সেখানে যদি তুমি দেখো যে কেশবচন্দ্র সেন, সরি আত্মারাম পান্ডুরঙ্গ অপশানে নেই, তবেই কিন্তু মহাদেব রবীন্দ্রনাথ অপশানে থাকবে। কারণ প্রার্থনা সমাজে পরে যোগ দিয়েছিলেন রানাডে, ওটা সূচনা করেছিলেন আত্মারাম পান্ডুরঙ্গ। ফলে দুটো যদি অপশানে থাকে তোমাকে পান্ডুরঙ্গই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? হুম। এবারে বলো যে এ থিস্ট কনফেশন অফ ফেথ বইটি কার লেখা? গোপাল কৃষ্ণ গোখলে না আর একটা। মনে রাখবে এমজি রানাডের লেখা। তিনি নিজের লেখা 39টি রচনার সংকলন হিসাবে এটাকে প্রকাশ করেছিলেন, এ থিস্ট কনফেশন অফ ফেথ। আচ্ছা, পরের প্রশ্ন বলো, এটা হচ্ছে আর কি তোমাদের সংস্কার আন্দোলনে আছে? ধীরজিও আছে, বিদ্যাসাগর আছে, ব্রাহ্ম সমাজ আছে, আলিগড় আন্দোলন আছে। ঠিক আছে? স্যার মহারাষ্ট্রের সক্রেটিস তাহলে কাকে বলে স্যার? আত্রাম পান্ডুরঙ্গকে? না না, রানাডেকে। আচ্ছা আচ্ছা। মহারাষ্ট্রের কেশবচন্দ্র সেন বললে তবে আত্মারাম পান্ডুরঙ্গ। রানাডে কার রাজনৈতিক? স্যার সংস্কার আন্দোলনে, স্যার সংস্কার আন্দোলনের যে ওই অল ইন্ডিয়া ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স, আহমদিয়া আন্দোলন, হিন্দু না না না, ধর্ম ওগুলো সভা, না, ওগুলো যাবে না, ওগুলো যাবে না। ওগুলো তো বলেছি তো, যেগুলো হেডলাইন করা আছে দেখবে ওখানে। আর তোমার সিলেবাসে যেগুলো আছে সেগুলোই করতে বলেছি তো। ওগুলো পড়বো না তাহলে? না, কেন পড়বে? তুমি পড়বে রামমোহন হচ্ছে, রামমোহন ইয়ং বেঙ্গল বিদ্যাসাগর। রামমোহন, ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর আর আলিগড় আন্দোলন। ও আচ্ছা আচ্ছা। স্যার প্রার্থনা যে বলো। সমাজ, আর্য সমাজ এগুলো তো না না, আর্য সমাজ হিসাব মতো সিলেবাস নেই, প্রার্থনা সমাজ আছে। ঠিক আছে, তবে আর্য সমাজটা পড়ে নেবে, ওটা দরকার। ঠিক আছে, বলো আর্য সমাজ প্রতিষ্ঠা হয় বোম্বেতে, তারপরে হেডকোয়ার্টার কোথায় ছিল? পাঞ্জাব। মনে রাখবে লাহোরে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ 1886 সালে কে গড়ে তোলেন? যিনি আর্য সমাজেরই একজন অন্যতম নেতা ছিলেন পরবর্তীকালে। এই লালা হংসরাজ কি? লালা হ্যাঁ হংসরাজ। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। মানে ওনার শিষ্য ছিলেন তো? হ্যাঁ ঠিক আছে। ট্রান্সলেশন সোসাইটি কবে গড়ে তোলেন সৈয়দ আহমদ হ্যাঁ খান? সৈয়দ আহমেদ, হ্যাঁ ওটা আগে ছিল কি হয়েছে, ল্যাঙ্গুয়েজ নাকি ছিল না পরে? ট্রান্সলেশন সোসাইটি বর্তমানে নাম সায়েন্টিফিক সোসাইটি অব আলিগড়। 1865। 1870 সালে তিনি যে উর্দু ভাষার যে পত্রিকা সম্পাদনা করেন সেটার নাম কি? কে স্যার, সৈয়দ আহমেদ? হ্যাঁ, হ্যাঁ প্রশ্নটা কি স্যার? 1870 সালে তিনি যে উর্দু পত্রিকাটির সম্পাদনা করেন তার নাম কি? মনে পড়ছে না। তহজিব উল আখলাক। তহজিব উল আখলাক। আচ্ছা, সৈয়দ আহমদ খানের পথপ্রদর্শক কে ছিলেন? বিরজানন্দ মহারাজ। মনে রাখবে থিওডর বেক। হুম। থিওডর বেকের উদ্যোগে শুধুমাত্র মুসলিমদের জন্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া কবে গড়ে ওঠে? 1893। ভেরি গুড, 1893।
আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে গড়ে ওঠে? আলিগড় ওরিয়েন্টাল কলেজ, তার আগে ভুলে গেছি স্যার। 1875 সালে। এটা কিন্তু কমন, ওটা কমন নয়, ঠিক আছে? এবং হ্যাঁ হ্যাঁ এটাই আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1920 সালে। স্যার 1875 আলিগড়, আর 1875 কি একটা হয়েছিল স্যার, দয়ানন্দ সরস্বতী কি একটা করেছিল না 1875? সেটা আর্য সমাজ। না এটা তো থিওসফিক্যাল সোসাইটি তো। না না, হ্যাঁ হ্যাঁ সেটাও 75, সেটা আমেরিকাতে। হ্যাঁ হ্যাঁ 1875 দয়ানন্দ সরস্বতী কি এটা করেছিল, মনে মনে পড়লো। ওই বোম্বেতে আর্য সমাজ শুরু করেছিল, ঠিক। আর 1875 10ই এপ্রিল। স্যার তাহলে এই নোটসে যেগুলো ছোট ছোট আছে সেগুলো পড়বো না তো, শুধু প্রার্থনা সমাজ আমি আমি আর তো ওটা তো পড়ানোর সময় বলেই দিয়েছিলাম যে ওগুলো তো আমি পড়াইও নি, তোমাদের বলে দিয়েছিলাম যেটা সিলেবাস আছে সেটুকুই পড়বে। আচ্ছা আচ্ছা। এত হাতের পড়তে কাছে গিয়ে সব সবটাই ভুলে গেছি, বুঝতে পারি। না, আমি তো আগেই বলেছিলাম যে ওটা দাগ দিয়ে নেবে আগে, দাগ দিয়ে নিয়ে তারপরে শুধুমাত্র সিলেবাসের গুলো পড়বে। আচ্ছা ঠিক আছে, বলো আর কি পড়েছো? স্যার এটাই পড়েছি স্যার। এটাই অনেক অনেক বড় স্যার ইয়াগুলো। বিদ্রোহগুলো অনেকগুলো শুধু গুলিয়ে যাচ্ছে স্যার, বিদ্রোহগুলো শুধু গুলিয়ে যাচ্ছে। কেন বলবে? তুমি অতগুলো বিদ্রোহ পড়েছো কেন? তোমাকে তো আমি শুধু এটার বিদ্রোহ পড়তে বলেছি। স্যার এখানে স্যার ফরাজি আন্দোলনের সময় যে শরীয়তুল্লাহ যে কতগুলো আমি মানে সামাজিক ওইগুলো সংস্কারের জন্য বলেছিলেন। হ্যাঁ স্যার বলছি ওইখানে সব দেওয়া আছে কলমা নামাজ এরকম, মানে সেই মুসলমানদের মানে বিভিন্ন রকম বিশ্বাসের জন্য, একেশ্বরবাদের বিশ্বাসের জন্য কতগুলো মানে বলেছিলেন কলমা নামাজ। মানে এই কলমাটা স্যার স্যার কি? কলমা স্যার মুসলিমদের একটা রীতি। স্যার কলমা পড়েনি বলেই তো সেই সেই ইয়েতে মারা গেল না কতগুলো লোক। হ্যাঁ স্যার ওইটা, স্যার আমি ওইটাই বলতে চাইছি, মানে যে কলমাটা স্যার এখানে দিয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, আর নামাজ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা। তো স্যার এটা বলছি স্যার আর ইলাল্লাহ ইলাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা এরকম কিছু একটা। হ্যাঁ স্যার বলি এটা আল্লাহর প্রতি বিশ্বাস, মানে ওইখানে কি কোনো মানে মানে কি বলবো, ওইখানে আমাদের যেমন স্যার মন্ত্র থাকে হিন্দুদের, সেরকম কি ওদের কোনো বিশ্বাস মানে আল্লাহ স্মরণ করে কোনো কিছু বলার আছে? দেখো, ফরাজি কথার অর্থটাই কি? আল্লাহ নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, সেই যে কর্তব্য পালনে অনীহা থাকলে সেটার বিরোধিতা করা হয়েছে। স্যার হ্যাঁ, না আমি বলতে চাইছি স্যার এই যে মানে সে ওই বৈশাখ ভ্যালিতে যেটা হলো আর কি হামলাটা, যে কলমা পড়তে পারেনি বলে মানে মারা হলো। তো বলে সে কলমা নামাজ তো শুনেছি, না নামাজটা না, একটা প্রার্থনা, নামাজ। কলমা পড়তে- না, ওটা তো শুধু দেখছিল যে সে ইসলাম ধর্মের মধ্যে কিনা। মানে কলমাটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা বিশেষ রীতি, যেটা তাকে কিছু শ্লোকের আকারে, আমরা যেমন গীতা টিতার পাঠ বিভিন্ন শ্লোক পাঠ পাঠ করি, ওই ধরনের কিছু বক্তব্য আচ্ছা থাকে যেটা ওদের বাধ্যতামূলক, সবাইকেই মোরলেস পড়ানো হয়। এবং যেটা আমার থেকে গায়ত্রী মন্ত্র মতো। যেটা 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 কমনের মধ্যে পড়ে, মানে একেবারে বাচ্চাদের বাদ দাও। একেবারে বাচ্চারাও বাদ দিলে মোটামুটি ভাবে একটা স্টেজের পর সবাই সেটা জানে, এটা ধর্মের একটা সাধারণ রীতির মধ্যে পড়ে। ওই জন্য ওটা দিয়ে দেখার চেষ্টা করেছিল যে তার মধ্যে কে হচ্ছে মুসলমান বা কে হিন্দু। কিন্তু অনেকে বলেছিল না যে আমি কলমা টলমা পড়ি না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ। আমি, হ্যাঁ তাহলে তখনও দেখা যাচ্ছে উর্দু ভাষায় কথা বলতে পারে কিনা। মানে মোদ্দা আচ্ছা কথা আচ্ছা হচ্ছে ওটাও কোনো বড়, হ্যাঁ ওটা কোনো বড় বিষয় নয় ওটা। একটা হিন্দু প্রফেসর উনি কলমা পড়েছিল বলে বেঁচে গেছিল না, একটা হিন্দু প্রফেসর। হ্যাঁ ওই তো, ওটা দিয়ে জাজ করতে চাইছিল যে মুসলিম কিনা, কারণ মুসলিম হলে সে উর্দু ভাষাটা জানবে এবং সে ওই কিছু শ্লোক বলে দিলে তো ঝামেলা শেষই। মানে জেনারেলি যেটা হয়, ওর আগের দিন যেটা হয়েছিল, যেদিন ঘটনাটা ঘটেনি, বলছিল যে আগের দিনই ঘটার কথা ছিল, সেদিন নাকি পর্যটক বেশি আসেনি বলে ওরা সেটা করেনি। সেখানে ওরা কিছু পর্যটকের সাথে ওদের সাক্ষাৎ ঘটে, যেটা পরবর্তীকালে তারা বলেছিল যে তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তুমি উর্দু জানো কিনা, কলমা পড়ো কিনা,
তাতে তাদের সন্দেহ হয়, তখন বলেছিল হ্যাঁ আমি মুসলিম কিন্তু কলমা টলমা আমি পড়ি না, কলমা টলমা শিখিনি, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি ওই দিনই নাকি তাদের ঘটনাটা ঘটার কথা ছিল, কিন্তু সেই দিন নাকি পর্যটকের সংখ্যা কম ছিল বলে ব্যাপারটা সেদিন হয়নি। যাই হোক, তোমরা পরের দিন কি পড়ে রাখবে? স্যার এটাই আর একটু ভালো করে পড়বো স্যার পুরোটা। স্যার এটা ভালো করে পড়া হয়নি স্যার। এটার সাথে এটা বরঞ্চ যা পড়া আজকে হয়েছে, যেটা পড়ালেন এটার সাথে স্যার, এটার সাথে আরো যেটা আজকে পড়ালেন ওটা শুধু অ্যাড করে দেন, কিন্তু এটা আর একটু ভালো করে পড়তে হবে স্যার। দেখো এখন সবই পড়তে হবে, বা ওর সাথে তুমি 1857 রিভোল্টটাকে অ্যাড করে নেবে, আর আজকে যেটা পড়ালাম সেটা পড়বে, এই সব মিলিয়ে পড়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের দিনেরটা আর আজকেরটা? বিদ্রোহ থাকলো, সমাজ সংস্কার থাকলো, 1857 রিভোল্ট থাকলো, আর এখানে ফরাসি বিপ্লব আর নেপোলিয়নের পতন পর্যন্ত। ঠিক আছে স্যার। স্যার বলছি আজকের একটু নোটটা শর্ট টাইম মতো কোশ্চেন পাঠিয়ে দেবেন স্যার। আজকের নোটটা টাইম মতো পাঠিয়ে দেবেন, তাহলে পড়তে সুবিধা হতো। ওটা ওটা দেখো, ওইটা আমার পার্ট নয়, ওটা তুমি অভিষেক স্যারকে বলবে, ওইটা আমার পার্ট নয়, ঠিক আছে? ঠিক আছে। স্যার আরেকটা জিনিস বলছি, কিভাবে পেমেন্ট করবো ওটা একটু বলে দিতে বলবেন স্যারকে। আরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমি ওটা বলতে পারবো না, ওটা অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, ওটা তোমরা অভিষেক স্যারকে ফোন করো না।